বন্ধুরা, ভারত কি ইসরায়েলের মদতে বাংলাদেশের রংপুরকে দখলের চেষ্টা করছে? কারণ রিসেন্টলি দুটো ঘটনা বাংলাদেশে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। যার আওতায় একদিকে ইসরায়েলের যে রাষ্ট্রদূত তিনি নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ, আমরা বাংলাদেশের ওপর নজর রাখছি। কারণ কি? কারণ হলো সেখানে নাকি ইসরায়েল বিরোধী হামাস আতঙ্কবাদীদের নতুন করে দবদবা তৈরি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ এখন হামাসের আতুর ঘর। অন্যদিকে দ্বিতীয় ঘটনা যা সবচেয়ে ইন্টারেস্টিং, আর তা হলো ভারতের একাধিক থিঙ্ক ট্যাঙ্ক যাদের একটা বড় প্রভাব রয়েছে ভারত সরকারের নীতি নির্ধারণ। তারা খোলাখুলি দাবি করেছে যে ভারতের উচিত বাংলাদেশের এই রংপুর জেলাকে পুরো দখল করা, নয়তো এটাকে কিনে নেওয়া। কারণ কি? কারণ হলো গত কিছু মাস ধরে বাংলাদেশের ভেতরে থাকা ওদের সমস্ত পুরনো রিটায়ার আর্মি জেনারেল থেকে শুরু করে পলিটিক্যাল পার্টিগুলো ভারতের এই চিকেন নেক ও সেভেন সিস্টার রাজ্যকে দখলের নামে একদিকে বীজ ছড়াচ্ছে, উল্টো দিক থেকে এরাই আবার ওখানকার হিন্দু কমিউনিটির ওপর আক্রমণ করছে, ভগবান রামকে অপমান করছে, এমনকি হিন্দু মন্দিরগুলোতেও আক্রমণ হচ্ছে ক্রমাগত। ফলে এই মুহূর্তে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এটুকু কনফার্ম যে ডিপ স্টেট বা আমেরিকা যে কোনো মূল্যে এমনটা চাইছে যে ভারত আর বাংলাদেশের মধ্যে কিছু একটা কনফ্লিক্ট তো হোক। আর এটা এমনি এমনি নয়, এক্স্যাক্টলি যেভাবে ওরা ইসরায়েল আর গাজার যুদ্ধ প্ল্যান করেছিল সেম ধরনের কিছু এখন কিন্তু বাংলাদেশেও হতে পারে। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠবে, সত্যি কি হামাস এখন বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসেছে? আর এই সুযোগেই ইসরায়েল ভারতের মদতে বাংলাদেশের ওপর কোনো বড় অপারেশন চালাতে পারে। আর তার সাথে কেন নতুন করে বাংলাদেশের এই রংপুরকে দখল করা বা কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে? সত্যি কি এই রংপুর বাংলাদেশ থেকে দখল করা সম্ভব? আর এই সমস্ত কিছুর পেছনে আমেরিকার কী হাত রয়েছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, বাংলাদেশে এক্স্যাক্টলি কী হচ্ছে তা বুঝতে হলে সবার আগে আমাদের কিন্তু আমেরিকান সরকারের কিছু গোপন প্ল্যানকে জানতে হবে, যেটা খোদ আমেরিকার সরকার নিজেরাই গোটা বিশ্বের সামনে পাবলিক করে দিয়েছে। মানে একটু সহজ ভাষায় বলি, আমেরিকা এত বছরে গোটা বিশ্বে যে যে কুকর্ম করেছে তার ফাইল পাবলিক করা হচ্ছে। আর এগুলোকে পড়লে বাংলাদেশকে নিয়ে কি প্ল্যান রয়েছে তা কিন্তু সকলের জন্য বোঝা অনেকটা সহজ হবে। তো একদম সহজ ভাষায় বলি, এটুকু তো আপনারা সকলেই জানেন যে আমেরিকার একটা প্রকল্প ছিল ইউএস এইড নামে, যার আওতায় আমেরিকার সরকার গোটা বিশ্বে ফান্ড করত ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, গরিবদের সাহায্যের নামে, যেটা ইলন মাস্ক বন্ধ করিয়ে দেয় ট্রাম্প ক্ষমতায় আসার পর। তো এত বছরে এই সংস্থা কোথায় কোথায় ফান্ড করেছিল তা এখন ফাঁস করা হচ্ছে। যার আওতায় গতকাল ইলন মাস্ক একটা টুইট করে, যেখানে উনি একটা অফিসিয়াল রিপোর্টকে কোট করে এমনটা দাবি করেন যে এই ইউএসএইড আসলে গোটা বিশ্বের আতঙ্কবাদীদের ফান্ড করছে। আর শুধু তাই নয়, এই রিপোর্টটা দেখুন যেটা গতকাল সামনে এসেছে। এর মতে বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কবাদীদের সংগঠন আল কায়দাকেও $9 মিলিয়ন পাঠানো হয়েছিল 2024 সালে। কার দ্বারা? এই আমেরিকান এডের দ্বারা। আর শুধু তাই নয়, এর সাথে আরেকটা রিপোর্টও সামনে আসে, এটা দেখুন, এটাও গতকালের, যেখানে পুরো ডিটেলস দেওয়া আছে কীভাবে আমেরিকার এই এড গোটা বিশ্বের বিভিন্ন দেশের ইলেকশনকে ইনফ্লুয়েন্স করে, মানে সহজ ভাষায় রিজিম চেঞ্জ করা। এছাড়াও বিভিন্ন দেশের বড় বড় নেতাদের ওরা কিন্তু কিনে রেখেছে। এবং ইলন মাস্কের দাবি এতে জর্জ সোরসের মতন ডিপ স্টেটের লোকেদের ডিরেক্ট হাত রয়েছে। আর আপনারা হয়তো জানবেন, আমাদের দেশের একজন বড় পলিটিশিয়ান এবং তার পলিটিক্যাল পার্টি এই জর্জ সোরসের খুব বড় ভক্ত। আর এটাকে নিয়ে তো ইতিমধ্যে গত ফেব্রুয়ারিতে আমাদের ভারত সরকারও অফিসিয়াল বয়ান দিয়েছিল যে কিভাবে আমেরিকার এই সমস্ত ফান্ডিং ভারতের ভেতর বিদেশি ইন্টারফেয়ারেন্স করা থেকে শুরু করে দাঙ্গা লাগানো, রিলিজিয়াস কনভার্সন, জেহাদ, সব কিছুতেই কিন্তু সাপোর্ট দিচ্ছিল বিভিন্ন এনজিওর মাধ্যমে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। গত 22 তারিখে তো আমেরিকার যে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবরাড তিনি কিছু পুরনো ডকুমেন্টসকে এগেন পাবলিক করে। আর সেখানে সবচেয়ে বড় খোলাসা হয়, এখানে বলা হয় যে আমেরিকা গোটা বিশ্বে প্রায় 30টার মতন ল্যাবে ফান্ডিং দিয়েছিল। কী জন্য? ভাইরাস তৈরির জন্য, যার মধ্যে একটা কিন্তু
চীনের এই উহান ল্যাব ছিল, সেখান থেকেই পুরো কোভিড ভাইরাস ছড়ানো হয়। আর এই সমস্ত আমেরিকার সরকারি রিপোর্ট, ভুল হওয়ার তো কোনো প্রশ্নই নেই, যাকে নিয়ে আমি গতকাল একটা কমিউনিটি পোস্টও করেছি, গিয়ে একটু পড়তে পারেন, ওখানে আরও এক্সট্রা কিছু তথ্য পাবেন। কিন্তু আমি আপনাদের এই সমস্ত খবর কেন দিলাম, আর এর সাথে বাংলাদেশের কি সম্পর্ক? ওয়েল, বিরাট বড় সম্পর্ক। এতক্ষণ যা যা বললাম তার থেকে এটুকু আশা করি বুঝতে পারলেন যে গোটা বিশ্বে যত আতঙ্কবাদী রয়েছে, ইসলামিক জিহাদি রয়েছে, তা সে যে দেশেই হোক, তাদের কন্ট্রোল ঘুরে ফিরে আমেরিকার হাতেই রয়েছে। অর্থাৎ বাংলাদেশের ভেতর যে সমস্ত জিহাদি মাথাচাড়া দিচ্ছে, তাদেরকেও কারা কন্ট্রোল করছে? আমেরিকা। তো স্বাভাবিকভাবেই আমি বারবার বলি, টাকা যার, নিয়ম কিন্তু তার। তাই আমেরিকা, বা একটু স্পেসিফিক বললে এই ডিপ স্টেট, যা চাইবে বাংলাদেশে কিন্তু তাই হবে। এখন ডিপ স্টেট কী চাইছে সেটা জানলেই আমাদের জন্য বাকিটা বোঝা সহজ হবে, যে রংপুরে ভারত আর ইসরায়েল এক্স্যাক্টলি কী করতে চাইছে। তো এর জন্য কয়েকটা সহজ উদাহরণ দিই। তো গত পরশু আরেকটা তথ্য আসে, যেখানে আমেরিকার রিটায়ার্ড স্টেট ডিপার্টমেন্টের সদস্য এবং বর্তমান ফাউন্ডেশন অফ ফ্রিডমের ডিরেক্টর মাইক বেন্স টুইট করে জানান যে আমেরিকার এই ইউএসএইডের ডকুমেন্টস থেকে এটাও জানা গেছে যে আমেরিকার সরকারে নিজেদের দেশে হওয়া 9/11 হামলার যে মাস্টার মাইন্ড ছিল ওসামা বিন লাদেন, তার জেহাদি সংগঠন মুজাহিদকে ফান্ড করেছিল। আর বন্ধুরা, সেখান থেকেই কিন্তু পরবর্তীতে আল কায়দা, ইসলামিক স্টেট এবং আফগানিস্তানের তালিবানদেরও তৈরি করা হয়। আর এর ফলে গোটা বিশ্বে প্রায় 47 লক্ষ মানুষের মৃত্যু হয় এবং অতিরিক্ত 35,000 মানুষ মরে টেরর অ্যাটাকের ফলে। আর এই সুযোগে কিন্তু সেম আমেরিকার সরকার ওয়ার অন টেরর শুরু করে এবং এক একটা দেশে আক্রমণ করে সেগুলো ডিস্ট্রয় করে এবং ওদের যে সমস্ত রিসোর্স সেগুলো লুট করে নেয়। তো এটা গেল প্রথম উদাহরণ। এবারে আসি দ্বিতীয় উদাহরণ, যার মতে এখানে দেখুন, ইসরায়েলে অক্টোবর 7 হামলার আগে এই সেম ইউএসএইড হামাস নিয়ন্ত্রিত একটা এনজিও, নাম হলো বায়াদার, তাদেরকে প্রায় 9 লক্ষ মার্কিন ডলারের সাহায্য দিয়েছিল। এবং তার সাথেই আরও অন্যান্য অর্গানাইজেশন, যেগুলো সমস্ত এনজিও আর হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের মদতেও বিলিয়ন্স অফ ডলার গাজাতে পৌঁছেছিল 2016 থেকে 24-এর মধ্যে। আর তারপর কি হয়? ইসরায়েলে অ্যাটাক, এবং এর পাল্টায় কিন্তু ইসরায়েল গাজার যুদ্ধ শুরু করে, যা ধীরে ধীরে ইরান সহ বাকি জায়গায় ছড়িয়ে পড়ছে। এবারে আসি তৃতীয় উদাহরণ, যেখানে ইলন মাস্ক খোলাসা করে যে কিভাবে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ সেম ইউএসএডের ডিরেক্ট ফান্ডিংয়ে হয়েছিল। এখন এখানে এই যে 3টে উদাহরণ দিলাম, এখানে কমন বিষয় কি? সেটা হলো যে কোনো বড় কনফ্লিক্ট বা যুদ্ধের আগে আমেরিকার এই ফান্ডিং কোনো দেশে যাচ্ছে, সেখানে ইসলামী জিহাদিদের তৈরি করা হচ্ছে, তারপর ওরা এমন কিছু করছে যার ফলস্বরূপ প্রতিবেশী দেশের সাথে বড় কোনো যুদ্ধ হচ্ছে, যার আওতায় প্রথমে এই সেম এইড দিয়ে ওসামা বিন লাদেনের জিহাদকে ফান্ড করা হয়, যারা আমেরিকার উপর অ্যাটাক করে, আর তার বিনিময়ে ওরা একাধিক দেশকে ধ্বংস করে দেয়। সেমভাবে হামাসকে প্রথমে ফান্ড করা হয়, যাতে ওরা পুরো ফোর্স তৈরি করে, যা ইসরায়েল অ্যাটাক হয় এবং গাজার যুদ্ধ শুরু হয়। আর তার সাথে সেম ফান্ড ইউক্রেনে যায় এবং জেলেন্সকি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের নামে ন্যাটোতে যোগ দিয়ে ন্যাটোর ফোর্সকে রাশিয়ার সীমান্তে আনার জন্য চেষ্টা করতে থাকে, যার ফলস্বরূপ ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এবারে খেয়াল করেন, এক্স্যাক্টলি সেম প্যাটার্ন বাংলাদেশেও দেখা যাচ্ছে। ভারত হাসিনার ওপর থেকে সাপোর্ট সরাতে আমেরিকার ফান্ডের মদতে গোটা বাংলাদেশ জুড়ে একাধিক ইসলামী সংগঠন তৈরি হয়, যারা একদিকে ভারত বিরোধী আতঙ্কবাদীদের সাপোর্ট দিচ্ছে, আর অন্যদিকে ভারতের একাধিক রাজ্য দখলের জন্য জনমত তৈরি করছে। কিন্তু গল্পের টুইস্ট আসে কিছুদিন আগে, যখন গত 18 তারিখে ইসরায়েলের যে রাষ্ট্রদূত, তিনি ভারতে বসে দাবি করেন যেখানে বাংলাদেশে শুধুমাত্র ভারত বিরোধী নয়, বরং ইসরায়েল বিরোধী হামাসকেও এন্ট্রি দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, পেহেলগাম টেরর অ্যাটাকের আগেও সেম হামাস পিওকেতে যায়, আর তারপরেই হয়তো আপনাদের মনে আছে পেহেলগামের টেরর অ্যাটাক হয় আর অপারেশন সিঁদুরও শুরু হয়। তো স্বাভাবিকভাবেই এখন কিন্তু পুনরায় সেম প্যাটার্নে সবটা চলছে বাংলাদেশের ভেতরে। এখন প্রশ্ন হলো, তাহলে কি বাংলাদেশেও এমন কিছু হবে? মানে ভারতের টেরর অ্যাটাক হলো আর ভারত পাল্টা অ্যাটাক করলো, এমন কিছু হতে পারে? ওয়েল, এখানে বিষয়টা একটু ট্রিকি। কেন? তো এখানে আমেরিকার আলাদা প্ল্যান, ভারতের আলাদা প্ল্যান এবং বাংলাদেশের ভেতরেও
আলাদা আলাদা শক্তি রয়েছে। ভারতের প্ল্যান ছিল সিম্পল, হাসিনা ভারতের সাথে বেইমানি করেছে, তাই নতুন সরকার এলে আমরা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবো। আমেরিকার ডিপ স্টেটের প্ল্যান হলো, যদি বাংলাদেশকে কাজে লাগে ভারতের চিকেন নেকে কিছু করা যায়, এখানে তাহলে ভারত আর বাংলাদেশের আলাদা একটা যুদ্ধ শুরু করা যাবে এবং ভারতকে একটু ব্ল্যাকমেলিংও করা যাবে। কিন্তু উল্টো দিকে বাংলাদেশের মধ্যে আমেরিকার জন্য সমস্যা হলো 2 থেকে 3টে ফ্র্যাকশন আছে। একটা ফ্র্যাকশন সম্পূর্ণ প্রো জেহাদি, যারা ভারতে অ্যাটাক করতে চাইছে, এটাই আমেরিকার তৈরি। আরেকটা ফ্র্যাকশন হলো সম্পূর্ণ প্রো ভারত, যারা ভারতের বিরুদ্ধে যেতে চাইছে না। আর তৃতীয় একটা ফ্র্যাকশন আছে যারা প্রো পাকিস্তান আর ভারত বিরোধী, কিন্তু এরা সরাসরি ভারতের সাথে কনফ্লিক্টে যেতে চাইছেন। ওরা চাইছে ভারত বিরোধিতাকে মনিটাইজ করে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে। এতে কি হবে? এতে ভারত বিরোধী যে সমস্ত বিদেশি ফান্ডিং সেগুলো দেশে আসবে আর ওরা ক্ষমতাতেও টিকে থাকবে, কিন্তু ভারতকে বেশি চটাতে চাইছে না বা এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে না যাতে ভারত বাংলাদেশে অ্যাটাক করে। আর এই সেম অবস্থা বাংলাদেশের আর্মির ভেতরে। তো এমন অবস্থায় ভারতে হামলাকারী যে ফ্র্যাকশন তাকে আরও শক্তিশালী করতে এখানে হামাসের এন্ট্রি করাতে চাইছে আমেরিকা, যেভাবে ওরা পাকিস্তানে করেছিল। এতে কি হবে? দুটো ফায়দা। এক হলো ইসরায়েল এদিকেও ইনভলভ হবে, যেটা ইসরায়েলের রাষ্ট্রদূত কনফার্ম করল। আর 2, অন্যদিকে এরা কোনোভাবে যদি বাংলাদেশের ভেতরে থাকা এই প্রো ভারত ফ্র্যাকশনকে দমিয়ে রাখতে পারে এবং কোনো অ্যাটাক ভারতের ওপর করতে পারে, তাহলে এই কেল্লা ফতে, ভারত বাংলাদেশের লড়াই কনফার্ম। এখন প্রশ্ন আসছে যে এইসবের মধ্যে বাংলাদেশের রংপুরকে নিয়ে সমস্যাটা কোথায়? সহজ ভাষায় বললে এমন তো নয় যে ভারত সরকার আমেরিকা কি করছে বাংলাদেশ এই সমস্ত জানে না, অবশ্যই তারাও জানে। কিন্তু ভারত বাংলাদেশে ডিরেক্ট অ্যাটাক করতে চাইছেন, কারণ এতে আমেরিকার ডিপ স্টেটের ফায়দা হবে। ওরা হাতিয়ার বেচবে, বাংলাদেশের ভেতরে রিসোর্স লুট করবে, আর ভারতের ইকোনমিও এতে একটু ক্ষতির মুখে পড়তে পারে। কিন্তু আমরা পুরোপুরি এটা ছেড়েও দিতে পারি না। আমাদের এই ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, কারণ ডিপ স্টেট পুরো দমে বাংলাদেশে ইন্টারফেয়ার করছে। এখন এমন অবস্থায় যদি সত্যি চিকেন নেক এলাকায় কিছু একটা হয়, তার জন্য ভারতের প্ল্যান হলো এর একটা পার্মানেন্ট সলিউশন। এক্ষেত্রে প্রথমে আসামের মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা সিগন্যাল দেওয়া হয় গত বছর, যে যদি এখানে বাংলাদেশের সাথে কনফ্লিক্ট হয় আমরা কিন্তু বাংলাদেশের এই রংপুরকে দখল করব। কেন? কারণ এতে আমাদের চিকেন নেকের যে সমস্যা সেটা মিটে যাবে। আর বন্ধুরা, এই বয়ানটা বেসিক্যালি বাংলাদেশের মিলিটারির জন্য সিগন্যাল ছিল, যাতে ওরা দেশের ভেতরে নিয়ন্ত্রণ রাখে। কিন্তু গত কিছুদিনে মনে হচ্ছে আমেরিকা নিজেদের তৈরি করা এই সমস্ত অ্যাসেটসকে আবারও মুভ করাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এমন অবস্থায় আরও একবার ভারতীয় মিডিয়া আর আমাদের থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে এই রংপুর ডিভিশন দখলের একটা পরিকল্পনার কথা ছড়ানো হচ্ছে। এটা এগেইন বাংলাদেশের জনগণের জন্য নয়, বরং ওদের ফোর্স আর সরকারের জন্য। কারণ এতে কি হবে, বাংলাদেশের ওপর আরও চাপ তৈরি হবে। ভারত সরকার কিন্তু ইতিমধ্যে একটা প্ল্যান টেবিলে রেখেছে যে প্রয়োজন পড়লে রংপুরকে আমাদের টার্গেটে রাখতে হবে। তাই এই এলাকার আশেপাশে গ্রাউন্ড বেস তৈরি করা হয়েছে, পুরনো এয়ার বেস চালু হচ্ছে। এছাড়াও অতিরিক্ত এয়ার ডিফেন্স সিস্টেম, সেনা সব কিছু এই এলাকায় মোতায়েনের সাথে গত 1 বছর ধরে খেয়াল করেন ক্রমাগত যুদ্ধাভ্যাস চলছে নর্থ ইস্টের রাজ্যগুলোতে, যাতে এই ধরনের টেরিনে বড় অপারেশন চালানোর জন্য সেনা প্রিপেয়ার থাকে। অর্থাৎ এমন নয় যে ভারত কাল পরশু অ্যাটাক করে দেবে, কিন্তু এটা করার জন্য প্ল্যান আর ফোর্স দুটোই রেডি রাখা হচ্ছে। এখন বাকিটা ডিপেন্ড করছে বাংলাদেশের সেনাবাহিনী আর সরকারের ওপর। ওরা কি আমেরিকার চাপ সহ্য করেও এখানে ভারত বিরোধী এলিমেন্টসকে কন্ট্রোল করতে পারবে? কিন্তু সমস্যা হলো, ভারত থেকে যে লাখো লাখো জিহাদি বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বা আগামী দিনে হবে, এটাকেই হাতিয়ার বানিয়ে এখন আমেরিকার ডিপ স্টেট একটা জনমত তৈরি করছে র্যাডিক্যাল ইসলামিস্টদের একজোট করে। এমন অবস্থায় ভবিষ্যতে যা কিছু হতে পারে। উপরন্তু যদি হামাস এতে সাহায্য করে তো ডেফিনেটলি অ্যাটাকের সম্ভাবনা আরও বেড়ে যায়। আর এই কারণে ভারত আর ইসরায়েল দুপক্ষ এক্ষেত্রে কিন্তু একজোট হয়ে বাংলাদেশের ওপর নজর রাখছে, কারণ এখানে ইসরায়েলেরও স্বার্থ আছে। তো যদি বাংলাদেশের সরকার আর সেনা ব্যর্থ হয় এদেরকে ঠেকাতে, তারপর ভারতকে কড়া ব্যবস্থা নিতেই হবে। কিন্তু এটুকু গ্যারান্টি, শুরুটা বাংলাদেশ থেকে হবে। ভারত কোনো প্রিএমটিভ স্ট্রাইক করবেন না,
আর যা হবে সেটা হবে এই রংপুরের মাটিতে, কারণ এটাই ভারতের জন্য সবচেয়ে বড় থ্রেট। তো এটাকে যদি নিউট্রালাইজ করা যায় তাহলে আমাদের চিকেন নেককে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।